প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদের বিশেষ সম্পাদকীয়তে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন এমন একজন মানুষ যিনি সবার প্রিয়, ছোটদের তো বটেই, বড়দেরও প্রিয়, বিশিষ্ট কথাসাহিত্যিক, শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। জাফর ভাই, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের বিশেষ সম্পাদকীয়তে। কেমন আছেন? আছি, খুব ভালো আছি। তো আমরা একটু আড্ডা দেবো, আর কিছুই না, একটু হালকা চালে আড্ডা দেবো আজকে ঈদের সময়। দর্শকদের কিছু তথ্য জানাবো আপনার সম্পর্কে। আপনি এবছর ঈদে কি লেখালেখি করলেন? সত্যি কথা বলতে কি, আসলে এবছর ঈদে আমি কোনো লেখালেখি করিনি। আসলে এমনি নিয়মিতভাবে যেটা লিখি সেগুলি প্রকাশ হয়েছে। বাচ্চাদের জন্য একটা ধারাবাহিক উপন্যাস লিখছিলাম, ঈদ সংখ্যায় সেটা ছাপা হয়েছে। আর পত্রপত্রিকায় আমি কলাম লিখি, সেটা আলাদাভাবে ঈদের জন্য আসলে কিছু লিখতে পারিনি। একটা সমস্যা আছে আসলে, সবাই তো আমার কাছে লেখা চায়। এখন একজনকে দিলে অন্যরা মন খারাপ করবে যে ওনাকে দিলেন আমাকে দিলেন না। সেজন্য আমার জন্য সবচেয়ে ভালো যদি কাউকে না দিই তাহলে কেউ আমার উপর রাগ হতে পারে না। কিন্তু তাতে তো পাঠকরা বঞ্চিত হচ্ছে। না, আমি তো লিখি আসলে, তাই না? ধরেন বইমেলা যে সময় আসবে তার আগে তো আমাকে লিখতেই হবে। আমি যে লিখি না তা না, আমি লিখি, কিন্তু ঈদ সংখ্যার জন্য আলাদাভাবে আসলে লেখা হয় না। চাপ নিয়ে লেখা হয় না। তো যেভাবে আমরা জানি যে আপনি বেশ অনেক বছর ধরে বাংলাদেশে আছেন, এবং আপনি তার আগে দীর্ঘ 18 বছর আপনি আমেরিকায় ছিলেন, সেখানে পিএইচডি করেছেন, এবং সেখানে আপনি ক্যালটেক, বেল কমিউনিকেশনের মতো বিখ্যাত প্রতিষ্ঠানে আপনি বিজ্ঞানী হিসেবে কাজ করেছেন। তারপর বাংলাদেশে চলে আসলেন, সব ছেড়ে ছেড়ে দিয়ে আমেরিকার সাথে সম্পর্ক ছিন্ন করে, যেটা সাধারণত হয় না কিন্তু। এবং এসে আপনি কিন্তু জয়েন করলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকার বাইরের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় না, যেখানে হয়তো আপনার অনেক টাকার হাতছানি বা ইত্যাদি ইত্যাদি হতো। আপনি চলে আসলেন এবং তারপর থেকে আপনি একটা সামাজিক আন্দোলনে জড়িয়ে গেলেন। কেন, একটু যদি আমরা দর্শকদের জন্য জানতে চাই। এই প্রশ্নটা আসলে আমাকে অনেকেই করে, যে তুমি কেন আমেরিকার এত ভালো ভালো সবকিছু ছেড়ে বাংলাদেশের মতন দেশে চলে আসলে। আমি খুব তখন সমস্যায় পড়ে যাই যে আমি কি উত্তর দিব, এবং কোন উত্তরটা শুনলে ওনারা খুশি হবেন। আসল উত্তরটা হচ্ছে গিয়ে, তাদের আমাকে প্রশ্ন করা উচিত ছিল, তুমি আমেরিকায় গিয়েছো পিএইচডি করার জন্য, 5 বছর পরে পিএইচডি শেষ করে তোমার ফেরত আসা উচিত ছিল, তুমি 18 বছর ওই দেশে কেন থাকলে? তখন আমি কাচুমাচু করে তাদেরকে কোনো একটা কৈফিয়ত দিতে পারতাম যে আসলে এটা হয়েছে ওইটা হয়েছে, তাই না? কারণ এটাই কি স্বাভাবিক না? আমি বাংলাদেশের ছেলে, এখানে বড় হয়েছি, এই ইউনিভার্সিটি যখন লেখাপড়া করেছি, আমাকে একটা পয়সা দিতে হয় নাই, দেশের টাকায় লেখাপড়া করেছি, সেটা একটা বিশাল সবকিছু পেয়েছি আমি। বাইরে গেলাম, পিএইচডি করলাম, এখন দেশে ফেরত আসবো, এসে আবার দেশের জন্য কাজ করবো, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। তো যাই হোক, যেটা হয়েছে আসলে সত্যি কথা বলতে কি, শুধু আমি না, আমার ধারণা যে আমার মতন যারা আছে, যারা নাকি দেশের বাইরে গিয়েছে, সবারই কিন্তু দেশের জন্য বুকটা টনটন করে, সবারই মনে হয় আহা যদি দেশে যেতে পারতাম, যদি থাকতে পারতাম, কিন্তু সবাই পারে না, তাই না? আমি পেরেছি, আমার কয়েকটা এর ব্যাপারে সুবিধা ছিল যেটা অন্যদের নাই। যেটা প্রথমত, যারা মেয়েরা যারা নাকি এই দেশ থেকে আমেরিকাতে যায়, তারা কিন্তু আর দেশে আসতে চায় না, কারণ এখানে মেয়েদের অনেক রকম ঝামেলা। কিন্তু যখন নাকি ওই দেশে থাকে, সেই মেয়েরা কিন্তু এত একটা স্বাভাবিক একটা স্বাধীন জীবনযাপন করে, কোনো রকম সমস্যা নাই। কাজেই আসলে আমাদের ছেলেদের স্ত্রীরা দেশে আসতে চায় না দেখে ছেলেরা দেশে আসতে পারে না। আমার বেলা সেটা হয় নাই। আমার ইয়াসমিনকে আমি যে সময় বলেছি আমি দেশে যাব, সে এক কথা রাজি হয়েছে। আমি খুবই সৌভাগ্যবান যে সে যদি আপত্তি করতো তাহলে কিন্তু আমি আসতে পারতাম না, তাই না? কাজে এখানে এসে সে এবং ইয়াসমিন এবং আমি দুজনেই একটা বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছি, তাই না? এবং নতুন বিশ্ববিদ্যালয়, তারা আমাদেরকে অনেক রকম সম্মান দিয়েছে। তা আমি যেটা কিছু করতে চেয়েছি তারা কখনো না করে নাই, সেটা করতে দিয়েছে। আমি মনে করি আমি যে ঢাকায় একটা বড় বিশ্ববিদ্যালয়ে যোগ দিতাম, আমি এগুলো কিছুই করতে পারতাম না, যেটা নাকি আমি ওখানে পেরেছি। কাজেই আমার মনে হয় যে আমার সিদ্ধান্তগুলো সঠিক ছিল, ভালো ছিল, অবশ্যই, আমার জন্য ভালো ছিল। অবশ্যই সঠিক, আপনার জন্য শুধু না, আমি বলবো দেশের জন্য ভালো ছিল। এবং এই যে আমরা আপনাকে পেয়েছি, এবং বাচ্চারা তো কি বলবো, অসাধারণ উপভোগ করে আপনার সান্নিধ্য, আপনার লেখালেখি, সবকিছুই আমরা জানি। তো ছোটদের জন্য লেখালেখি করে কি আপনি বিশেষ আনন্দ পান? নিশ্চয়ই। সেটা কিরকম একটু যদি গতকালকে বলেন। একটা অনুষ্ঠানে একজন জিজ্ঞেস করলো, আপনি বড়দের জন্য লিখেন না কেন? আমি বললাম যে ছোট বাচ্চারা আমাকে একদম অফিসিয়ালি আমাকে থ্রেট দিয়েছে যে আপনি যদি বড়দের জন্য লেখেন আমরা আপনার ঠ্যাং ভেঙে দেবো। ঠাট্টা না, তারা সিরিয়াসলি এটা মিন করেছে যে সবাই তো বড়দের জন্য লেখে, আমাদের জন্য তো কেউ লিখে না, তো আপনি লিখেন, তো আপনি যদি বড়দের জন্য লিখেন তখন আমাদের লেখা আর একটু কম হবে, তাই না? তাদের এটা অত্যন্ত আন্তরিক একটা দাবি, তাই না? কাজেই তাদের দাবিটা তো আমাকে শুনতে হয়। তো আমার যে মাঝে মাঝে যে ছোটদের সময় লেখার সাথে সাথে যে একটু যে বড়দের জন্য, একটু ম্যাচিউরড মানুষের জন্য লেখার ইচ্ছা করে না তা না, কিন্তু লেখার ইচ্ছা করে, হয়তো আমি কখনো না কখনো নিশ্চয়ই লিখবো, তাই না? কিন্তু বেশিরভাগ সময় যখন লিখি ছোটদের পাওনাটা
শেষ করে তারপরে যে সময় পাই বড়দের জন্য লিখবো, এই ধরনের একটা কাজ করে আমার ভিতরে। বড়দের জন্য আপনার অসাধারণ কিছু লেখা আছে। বিশেষ করে আপনি আমেরিকার কথা যখন বলছিলেন যে আমেরিকায় যারা থাকে প্রবাসী বাংলাদেশী, তারা কতটা দেশকে ফিল করে সেটা আপনার একটা বইয়ে কিন্তু আমি আমেরিকা নামে বইটা, না বইটার নামই ছিল আমেরিকা, মানে হ্যাঁ অসাধারণ লেগেছে আমার কাছে। তো ওইভাবে তো প্রকাশ কেউ করতে পারবে না। তা আবার জাফর ভাই একটু ছোটদের লেখালেখিতে চলে আসি। ছোটদের জন্য যখন লেখেন তখন অনেক ভালোবাসা পান, এটা নিঃসন্দেহে। মানে আমি তো দেখেছি যে আপনি যখন ছোটেন, যে কোনো জায়গায় যখন যান, ছোটরা ভিড় করে মানে একটা মিছিলের মতো করে আপনার সাথে সাথে যেতে থাকে। অটোগ্রাফ দিয়ে আপনার মানে কুল কিনারা হয় না আর কি, ঘন্টার পর ঘন্টা অটোগ্রাফি দিতে হয়। তো এত যে ভালোবাসা পান ছোটদের, ভালোবাসা তো পানি, আবার নিশ্চয়ই মাঝে মাঝে সমালোচনাও পান কোনো লেখা সম্পর্কে বা কিছু। তো এই ভালোবাসা এবং সমালোচনা দুটোই কেমন লাগে? ছোট বাচ্চাদের কিন্তু কোনো ভান নাই, সবারই হয়, সব লেখকেরই হয়। লিখতে লিখতে মাঝে মাঝে একটু ফাঁকি দেয়, সময় পায় না ঠিক করে লিখতে, একটু তাড়াহুড়া করে লিখতে হয়েছে, আর একটু যত্ন করে লেখা উচিত ছিল। বড়দের কাছে সেই লেখাটা পড়লে ওরা পড়ে আমাকে হয়তো সরাসরি কিছু বলবে না, কিন্তু ছোট বাচ্চারা সেই লেখাটা পড়লে ওরা বুঝতে পারে যে লেখাটা একটু ফাঁকি দেওয়া হয়েছে, এবং আমাকে স্পষ্ট করে বলে, "স্যার, এটা কি লিখেছেন আপনি, পড়ে আমার বমি এসে যাচ্ছে।" এটা কিন্তু বড়রা কখনো করবে না। ঠিক সেরকম একটা ছোট বাচ্চা যে সময় বলে যে আপনার লেখাটা আমার ইনফিনিটি টু দ্য পাওয়ার ইনফিনিটি টু দ্য পাওয়ার ইনফিনিটি ভালো লেগেছে, তাই না? তখন সেটা শুনতে তো কত ভালো লাগে, কারণ আমি জানি যে ওরা যেটা বলছে একেবারে মনের কথাটা বলছে, আমাকে খুশি করার জন্য বলছে না, এবং সেটা আর কেউই জানবে না, শুধু সেই বাচ্চাটাই জানে আমাকে এটা বলেছে। কাজেই আমার তাদের ভালোবাসাটা পাই। আর মাঝে মাঝে আমার একটু মানে এক ধরনের আমি একটা টেনশনে আমি ভুগি যে এই বাচ্চারা আমাকে এত ভালোবাসে, এখন যদি কখনো কোথাও হঠাৎ করে আমার কিছু একটা আমি করে ফেলি যেটা পড়ে কিংবা দেখে বাচ্চাদের মনটা খারাপ হয়ে যাবে, তখন না জানি কত একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। সেজন্য আমাকে খুব সবসময় আমাকে খেয়াল রাখতে হয় যেন আমার কথাবার্তা কাজকর্ম কোথাও যেন কিছু না ঘটে যায়, যে একটা ছোট বাচ্চা আমাকে দেখে যেন মনটা খারাপ না করে। কারণ অনেক সময় রাগ উঠে কিছু একটা করার ইচ্ছা করে, তবে আমি একটু চুপচাপ থাকি, একটু শান্ত থাকি, যে যাই হোক এটা ওরা দেখলে ওরা মন খারাপ করবে যে মানুষটা কত রেগে যাচ্ছে, দেখো কত খারাপভাবে গালাগালি করছে, বকাবকি করছে। যারা এবার আসি যে আপনার লেখালেখি নিয়ে চলচ্চিত্র নির্মাণ হয়েছে বেশ কিছু। আমিও দুটি ছবি করেছি আপনার দুটি লেখা নিয়ে। তো এই যে লেখালেখি নিয়ে যখন চলচ্চিত্র হয়, চলচ্চিত্রটি অনেক সময় ভালো হয়, অনেক সময় ভালো হয় না, অনেক সময় আপনার মনের মতো হয়, অনেক সময় মনের মতো হয় না, আবার দর্শকের কাছেও গ্রহণযোগ্য হয়, অনেক সময় হয় না। যদিও আপনার মনের মতোর ব্যাপারটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই না, কারণ লেখককে সন্তুষ্ট করা চলচ্চিত্রকারের পক্ষে খুব ডিফিকাল্ট সবসময়, কিন্তু যে কোনো সময়ে। যাই হোক, তারপরও একটা তো নিজের স্যাটিসফ্যাকশন থাকে। তো এই ব্যাপারটি আপনি কিভাবে দেখছেন? না, প্রথমত আমি বলি, মানে আজকাল তো অনেক টেলিভিশন চ্যানেল আছে, প্রচুর টেলিভিশন চ্যানেল, ওরা আমার সঙ্গে যোগাযোগ করে বলে যে আপনার ওই বইটি আমরা একটা টেলিভিশনের সিরিয়াল দেখাতে চাই, নাটক করতে চাই। আমি কিন্তু সবসময় তাদেরকে মানে আমি ডিসকারেজ করি। কারণ হচ্ছে কি, আমাদের দেশের টেলিভিশন চ্যানেলগুলি তাদের বাজেট এত কম, তারা যখন তৈরি করে এত হেলাফেলা করে তৈরি করে, আবার যখন দেখানো হয় মাঝখানে বিজ্ঞাপন দেওয়া হয়, মানুষজন দেখতে পারে না। কাজে আমার কাছে মনে হয় যে এটা জাস্টিস করা হয় না, মানে দর্শকদের জন্য তো না, এবং যিনি লিখেছেন তার জন্যও না। কাজে আমি সবসময় ডিসকারেজ করি। কিন্তু কেউ যখন এসে আমাকে বললে যে আপনার এটা কি, আমি একটা চলচ্চিত্র তৈরি করতে চাই, আমি কিন্তু তখন ওনাদের সঙ্গে টাইম দিই, সময় দিই, চিন্তা করি কীভাবে করা যায় না করা যায়। তাই না, আমি সবসময় আগ্রহ করেছি। কারণ আপনি যেহেতু চলচ্চিত্র তৈরি করেন, আপনি আমার থেকে অনেক ভালো জানেন যে একটা চলচ্চিত্রতে একটা তার একটা নতুন মানে মাত্রা রয়েছে, যেটা নাকি অন্য কোথাও নাই। একটা চলচ্চিত্র যে কি বিশাল একটা কাজ করতে পারে, যেটা নাকি হয়তো মানে আমরা লেখকরা পারবো না। একটা চলচ্চিত্র একটা মানে দেশের মানুষের ভিতরে একটা দেশের জন্য ভালোবাসা পর্যন্ত তৈরি করে দিতে পারে সুন্দর একটা চলচ্চিত্র। কাজে অবশ্যই আমি চলচ্চিত্রকে খুবই গুরুত্ব দিই। কিন্তু আবার খুব কষ্ট হয় যখন দেখি আমার দেশে আপনারা এত কষ্ট করে একটা ছবি তৈরি করেন, সেই ছবিটা তৈরি করে মানে যতটুকু পরিশ্রম করেছেন, অনেক সময় তার খরচটা পর্যন্ত আপনারা তুলতে পারেন না। তার কারণ আমাদের দেশে সিনেমার হল নাই। শুধুমাত্র ঢাকা শহরে ২-৪টা জায়গা আছে যেখানে মানুষজন তার পরিবারকে নিয়ে সেখানে গিয়ে ছবি দেখতে পারে। এছাড়া আমার মনে হয় না আর কোথাও সেভাবে আছে যেখানে পুরো ফ্যামিলি গিয়ে বসে একটা ছবি দেখলে আনন্দ করে। তো এত কষ্ট করে আপনি ছবি তৈরি করলেন, কিন্তু আপনি দেখাতে পারলেন না। তো এটা তো একটা খুব একটা কষ্টের ব্যাপার, তাই না? কাজে আমি খুব আশা করে আছি যে এখন তো ধরেন বাংলাদেশের অর্থনীতি আগের থেকে অনেক ভালো হয়েছে। এখন আমি আশা করব যে মানে বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে যেন সুন্দর সুন্দর চলচ্চিত্র হয়। আজকাল ধরেন ওই সিনেপ্লেক্সের মতন হয়, যেখানে একটা, তাই না, ওটা একটা জায়গায় যায় মানুষজন, একটা বই কিনে, একটা কাপড় কিনলো, একটু চা খেলো, তারপর একটা ছবি দেখলো, আবার একটু বেড়ালো, সবকিছু মিলিয়ে একটা মানে বিনোদনের একটা জায়গা হয়ে গেছে। সেইভাবে যদি বাংলাদেশে সব জায়গায় এরকম চলচ্চিত্র থাকতো, চলচ্চিত্রের হল থাকতো, আর আপনারা সুন্দর সুন্দর ছবি তৈরি করতেন, সেই ছবিগুলো রিলিজ নিয়মিতভাবে, তাই না? আপনি ধরেন এত বছরে বাচ্চাদের জন্য ছবি দুটো তৈরি করেছেন, না কয়েকটা, আর বেশি, তিন তিন চারটা তৈরি করেছেন।
প্রতি বছর কি একটা তৈরি করা যেত না, কিংবা প্রতি 2 বছরে কি একটা তৈরি করা যেত না? বাচ্চাদের কি আছে, ওরা তো কিছুই নাই, ওরা তো কি দেখবে? ওরা বসে বসে টেলিভিশনে হিন্দি কার্টুন দেখে কিংবা বিদেশি কার্টুন দেখে। আমাদের দেশে কি নাই এর থেকে সুন্দর কার্টুন তৈরি করার মানুষ, কিংবা বাংলা ভাষায় করার? অবশ্যই আছে, কিন্তু আমরা তৈরি করতে পারছি না। আমাকে কষ্ট দেয় আসলে। রাইট। না, এই যে বাচ্চাদের জন্য ছবি ধরেন, আপনার দীপু নাম্বার 2 একটি অসাধারণ উপন্যাস, এবং এটি আমি যখন ছবি করেছি, আজ থেকে প্রায় 17 বছর হয়ে গেল, কিন্তু ছবিটার তা তো হবেই। এত এতদিন আগে ছবিটা করা, এখনো কিন্তু বাচ্চারা সেটা দেখে, সময় পেলেই দেখে এবং ভালো লাগে তাদের। তো এইটা কিন্তু এই জন্য আমাকে যখন বলে বাচ্চারা, এখনকার বাচ্চারাও, আমার দুঃখ হয় এই জন্যে যে তার মানে যে তারা ছবি পায় না। যদি প্রতি বছর একটা করে ছবি পেত, তারা দীপু নাম্বারের কথা কখন ভুলে যেত, কিন্তু পায় না বলে কিন্তু তারা ওইটা এখনো দেখে। সেটা একদিক থেকে সত্যি, আবার অন্য দিক থেকে ওটাও সত্যি যে আপনি খুব সুন্দর ছবিটা তৈরি করেছিলেন, সেটাও সত্যি, এটা ভালো ছিল ছবিটা সেজন্য, তাই না? আরো তো অনেক ছবি তৈরি হয়েছে এটার থেকে, তার থেকে এটাকে আলাদা করে দেখে সবাই। তা আমি একটু দীপু নাম্বার 2 সূত্রে আপনার সাথে যে আমার প্রথম পরিচয় হলো, এটি একটু বলি দর্শকদের। আপনার নিশ্চয় মনে আছে। মনে আছে আমার, হ্যাঁ। আমি আসলে যখন আমি আমার প্রথম ছবি করি, আগামী স্বল্পদৈর্ঘ্য ছবি, সেটা যখন করছি তখন আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তখনই কিন্তু দীপু নাম্বার 2 বইটা আমার হাতে আসে। আমার এক ভাস্তি আমাকে দেয় যে, কাকু তুমি এইটা নিয়ে ছবি করো। তো আমি ওটা পড়ে আমার খুবই ভালো লাগে, এবং আমি সিদ্ধান্ত নিয়ে ছবি করব। তো তখন আপনি আমেরিকায় ছিলেন। আমি অনেক কষ্টে আপনার ঠিকানা জোগাড় করে আমি আপনাকে একটা চিঠি লিখলাম যে অনুমতি চেয়ে, এবং ঠিকই কদিন পরে আপনি চমৎকার করে একটা উত্তর দিলেন, সবুজ কালিতে লেখা ছিল, আমার মনে আছে, চিঠিটা আছে আমার কাছে এখনো, যে আমি অবশ্যই অনুমতি দিচ্ছি, কিন্তু এই বিদেশে থেকে আমার পক্ষে অনুমতি ছাড়া আর কোনোভাবে সহযোগিতা করা সম্ভব হচ্ছে না বলে আমি খুবই খারাপ লাগছে, বাট আমি অনুমতি দিচ্ছি। তো তারপরে আমার আর ছবিটা করা হয়নি, কিন্তু বড় ছবি, বড় বাজেট লাগবে, আমি ভাবছিলাম কখন করব। তারপরে আমি 92 সালে প্রথম আমেরিকায় যাই, এবং আমার সেই আগামী ছবিটি নিউ ইয়র্কে একটা হলে প্রদর্শিত হয়। সেখানে আপনি এবং ভাবি এসেছিলেন ছবিটা দেখতে, এবং সেখানেই আপনাদের সাথে আমার প্রথম পরিচয় হলো। এবং আপনারা তখন নিউ জার্সিতে থাকতেন। তখন আপনি একদিন আমাকে ইনভাইট করলেন রাতে ডিনার খাওয়ার জন্য। এবং তারেক ছিল, আমার বন্ধু তারেক মাসুদ, ক্যাথরিন, ওরা তখন আমেরিকা ছিল। আমার মনে আছে সেদিন বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির রাতে ক্যাথরিন ড্রাইভ করছিল, আমরা আপনার বাসায় গেলাম সেই নিউ জার্সিতে। খাওয়া দাওয়ার পর আমি যখন দীপু নাম্বার 2 কথা বললাম যে আমি তো আপনার এটা নিয়ে ছবি করতে চাই, আপনি বললেন যে কয়েক বছর আগে তো একজন এটার অনুমতি নিয়ে রেখেছিল। তখন আমি বললাম যে আমি তো সেই। তারপর আপনি আবার অনুমতি দিলেন, তারপর যাই হোক সরকারি অনুদান পেলাম এবং ছবিটা আমার করা হলো। তো সেখান থেকে আপনার সাথে পরিচয়। হ্যাঁ, তারপর এবং ঘটনাক্রমে যখন দীপু নাম্বার 2 তৈরি হয় তখন কিন্তু আমি দেশে, আপনার মনে আছে? তখন আপনি দেশে, এবং আপনারা শুটিং দেখতে এসেছিলেন, আপনার গিয়েছিলাম বাচ্চারা রাঙামাটিতে, সহ গিয়েছিলাম। রাঙামাটিতে শুটিং এ ছিলেন কিছুদিন, তাই না? সেটাই। আমাদের খুব ভালো লেগেছিল। মানে একদিক থেকে ওই যে ছবি তৈরি করা হচ্ছে, সব বাচ্চারা বসে আছে, তাই না, ছবি তৈরি করতেছেন, এটা যে শুধুমাত্র একটা ছবি তৈরি হচ্ছে তা না, কিন্তু একটা পারিবারিকের মতন। তখন আমার মনে আছে, তখন ঘটনাক্রমে হঠাৎ আমার জন্মদিন পড়ে গেলো সেদিন, সব বাচ্চারা মিলে ঘিরে ধরে একটা কেক কাটলো, কি করলো, তাই না? মানে এটা শুধু যে শুটিং, শুধু যে কাজ, তা তো না আসলে, এটা একটা মানে না, একটা আনন্দের ব্যাপার, একটা সবাই মিলে একটা পারিবারিক আবহাওয়ার ভিতর থেকে একটা ছবি তৈরি হচ্ছে। এই জিনিসটা আমি জানি না সবাই। আপনার তো আরেকটা উপন্যাস নিয়ে ছবি করেছি, আমার বন্ধু রাশেদ, যেটি আসলে অন্য দিক থেকে একটি অসাধারণ উপন্যাস। সেটা হচ্ছে দেশপ্রেম বা মুক্তিযুদ্ধ। মানে উপন্যাসটি পড়ে আমার যেটা মনে হয়েছিল যে আমাদের এই যে 71-এর 9টি মাস কি কষ্ট করে আমরা কাটিয়েছিলাম, সেটি এই প্রজন্মকে জানানোর জন্য কিছু ভালো উপন্যাস আর হতে পারে না। তারা প্রতি পরতে পরতে সেটা জানছে, এবং খুব সংক্ষেপে কিন্তু মুক্তিযুদ্ধের একটা ইতিহাসও জেনে যাচ্ছে ওরা। এবং ছবিটা আমি বানানোর পর কিন্তু ছবিটা যে আমি খুব বড় মাপের কোনো ছবি বানাতে চেয়েছি তা না, কিন্তু আমি খুব মানে খুব সহজ ভাষায় ছবিটা, গল্পটাকে তুলে ধরতে চেয়েছি, যাতে গল্পটা মানুষের মনে প্রবেশ করে। এবং আমার মনে হয় সেটা কিছুটা হয়েছিল। মানে আপনি এটা যদি বলেন, আপনি কি ধরনের রিয়াকশন পেয়েছিলেন? যেমন আমি বলি, আমি যখন ছবিটা প্রিমিয়ার শো করছেন, আমি তখন সিনেপ্লেক্সে হয়েছিল, সেখানে ছবিটা দেখে আমি যখন বেরোচ্ছি, আমি দেখি যে দুইটা বোন পাশাপাশি দাঁড়িয়ে একজন আরেকজনকে ধরে হাউমাউ করে কাঁদতেছে, একদম মানে হাউমাউ করে কাঁদা বলতে যা বোঝায়। তখন আমি দাঁড়িয়ে গেলাম, গিয়ে আমি তো দাঁড়ালাম, বললাম দেখো, এই যে তুমি যে ছবিটা দেখে কাঁদছো, আমি তো এটার কাহিনীটা লিখেছি। আমি তোমাকে বলি, রাশেদ নামে কেউ নাই, আমি এটা বানিয়ে বানিয়ে লিখেছি, রাশেদ নামে কেউ মারা যায় নাই, তুমি কেঁদো না, বুঝছেন? কিন্তু তারপরে সে কাঁদতেছে। এটা সত্যি যে ওই বইয়ের যে ক্যারেক্টার রাশেদ নামে কেউ নাই,
কিন্তু রাশেদের মতন ক্যারেক্টার কিন্তু অনেক আছে বাংলাদেশে, অসংখ্য ছেলে মেয়ে কিন্তু রাশেদের মতন ছেলে মেয়ে যারা নাকি মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে এবং মারা গিয়েছে, তাই না? সেরকম। আর এই ছবিটা আমি বললাম, ঠিকই তো বললাম, আপনি যেভাবে বলেছেন, যেভাবে, কারণ হলে যখন ছবিগুলো দেখানো হয় তখন ছেলে মেয়েরা যেভাবে আনন্দ করে চিৎকার করতে থাকে যখন নাকি মিলিটারির সাথে যুদ্ধ হয় যখন, তাই না? আর কাজেই আমি জানি না, আপনারা হয়তো ছবি যখন তৈরি করেন, যারা ছবির বোদ্ধা, তারা হয়তো বলবে এটা ঠিক নাই, এটা ভুল হয়েছে, এইটা অমুক নাই, এটা তমুক নাই, কিন্তু আমরা তো বোদ্ধা না, আমরা তো জাস্ট ছবিটা দেখি। এবং বাচ্চারা যখন সেই ছবিটা দেখে, তারা যখন তার সঙ্গে একদম একাত্মতা বোধ করে, চরিত্রগুলোর সঙ্গে একাত্মতা বোধ করে, তাই না? আমার মনে হয় সেখানেই তো আপনাদের সাফল্যটা। তো জাহির ভাই, একটু মুক্তিযুদ্ধের কথা যখন চলে আসলাম, মানে আপনার বাবার সাথে আপনার স্মৃতি আছে 71-এর। খুব করুণ কিছু আমরা শুনতে চাই না আজকে ঈদের সময়, তারপরও কিছুটা বাবার সেই স্মৃতি যদি আপনি শেয়ার করেন। আমার বাবা, কি বলবো, আমার এখন, তখন তো ছোট ছিলাম, আগে বুঝতাম না, যতই দিন যাচ্ছে আমি নিজে বাবা হয়েছি, আমার ছেলে মেয়েরা আছে, অন্য বাবাদের দেখছি, এখন আমি সবকিছু দেখে আমি বুঝতে পারি যে আমার বাবা একটা খুব অসাধারণ একটা মানুষ ছিলেন। তারপরে একদম ছোট, আমাদের বাসায় একটা মানুষের ছবি, দাঁড়িয়ে মানুষের ছবি, আমি যখন ছোট ছিলাম ভাবতাম হয়তো আমাদের কোনো একজন আত্মীয় স্বজন হবে, আমার দাদা নানা কেউ একজন হবে। পরে খবর পেলাম যে না, এটা হচ্ছে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বাসায় সবচেয়ে বড় ছবিটা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের। ছোট, আমরা কথা বলা মাত্র মানে শিখেছি ভার্চুয়ালি। আমাদের সবাইকে আমার বাবা একটা করে রবীন্দ্রনাথের কবিতা শিখালেন। হুমায়ুন আহমেদকে শিখিয়েছেন যে এবার ফিরা উমরে, সংসারে সবাই যাবে সারাক্ষণ শতকর্মের হতো, তুই শুধু ছিন্ন বাধা পলাতক বালকের মতো। কি সুন্দর একটা কবিতা ওকে শিখালেন। আমাকে শিখালেন, আমি ছোট বাচ্চা, নিশ্চয়ই আমাকে একটা ছোটদের একটা কবিতা শেখানোর কথা ছিল তা না, আমাকে শিখালেন প্রশ্ন, ভগবান তুমি যুগে যুগে দূত পাঠাইছো বারবার। মানে এই ধরনের একটা অত্যন্ত, মানে কি বলবো, একটা সিরিয়াস একটা কবিতা আমাকে শিখালেন। সেরকম আমার সব ভাই বোন সবাইকে একটা করে রবীন্দ্রনাথের কবিতা শিখিয়েছেন। আমি যে কত ছোট ছিলাম সেটা বোঝানোর জন্য বলতে পারি আমি, যে আমি দুধ, মানে লেখাপড়া জানি না তো, কাজে শব্দটা যে দুধ সেটা আমি বুঝতে পারি নাই। আমি ভেবেছি শব্দ হচ্ছে দুধ, মানে দুধ খায় যে দুধ। কাজে আমি ধরেই নিয়েছি যে ভগবান হচ্ছে আসলে ভগবান। আমি তো আল্লাহ শিখেছি, আমি তো এখন ভগবান শিখি নাই তখন। কাজে ভগবান নিশ্চয়ই একজন গোয়ালা, সে বাসায় দুধ নিয়ে আসছে। এই হচ্ছে আমার কবিতাটার মর্মার্থ। মর্মার্থ। এবং আমি কবিতাটা আবৃত্তি করি খুব সিরিয়াসলি, যা বাবা শিখিয়েছেন। কিন্তু চিন্তা করি যে দুধ নিয়ে আসছে বাসায়, সেটা আমাকে এত সিরিয়াসলি কেন বলতে হবে, এটা কি আমি আরো একটু মানে লাইটলি কেন বলতে পারি না? তো এটা জাস্ট বোঝানোর জন্য যে আমার বাবা কেমন মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, খুবই অনেস্ট মানুষ ছিলেন, খুব লেখালেখি একদম খুব সুন্দর লিখতেন আসলে। আমার বাবার অনেকগুলি ম্যানুস্ক্রিপ্ট ছিল। 1971 সালে যখন নাকি আমাদের বাসাটা লুট করে নিয়ে গেছে পাকিস্তান মিলিটারি, তখন এগুলো সব হারিয়ে গেছে আসলে। কাজে আমার বাবার কোনো ম্যানুস্ক্রিপ্ট নাই, শুধুমাত্র তার লেখা একটা বই রয়ে গেছে আসলে। সেটা আমাদের খুব আমরা যত্ন করে রাখি। আর মানে আমার বাবা কেমন মানুষ ছিলেন, গ্রাম থেকে কেউ বাসায় বেড়াতে এসেছে, তখন আমার বাবা বললেন যে এদেরকে ভূতের ভয় দেখাতে হবে রাত্রেবেলা। কাজেই সবাইকে সেকেন্ড শো সিনেমাতে পাঠিয়ে দেওয়া হলো, এবং বাবা সব প্রিপারেশন নিলেন কিভাবে তাদেরকে ভূতের ভয় দেখানো হবে। লম্বা করে হাত উঁচু করে দাঁড়ালেন, শাড়ি দিয়ে তাদেরকে পেঁচানো হলো। তখন আমরা সবাই লুকিয়ে আছি, যখন নাকি সিনেমার থেকে ফেরত আসছি, আসতেই বাবা এরকম করে নাড়াচাড়া করলেন, সবাই ভয় পেয়ে চিৎকার করে ঝাঁপিয়ে পড়লো, আমরা হাসতে হাসতে মারা যাই। ব্যাপারটা কি, যে আমরা তখনই জানি যে আসলে জীবনটা এত কঠিন করে নিয়ে লাভ নেই, তাই না? ভূতের বই দেখানো ঠিক আছে, দেখানো যেতে পারে। এবং আমরা সব ভাইরাই কিন্তু, ভাই বোনরা সবাই কিন্তু কখনো না কখনো কাউকে না কাউকে ভূতের বই দেখিয়েছি মজা করার জন্য, তাই না? কাজে এই ইনফ্লুয়েন্সগুলো আমার বাবা আমাদের ছিল। কিছু একটা লিখলে এত যত্ন করে সেটা পড়তেন যেন আমরা কত বড় একজন লেখক হয়ে গেছি। কিছু উৎসাহ দিতেন, মাঝে মাঝে নিজেই বলতেন ওইটা নিয়ে লেখো তোমরা। এবং আরও যেটা সবচেয়ে সুন্দর ছিল, একটা ভালো বই হলে সবাই, আমরা পরিবারের সবাই বসে আছি, আমার বাবা সেই বইটা আমাদেরকে পড়ে শোনাচ্ছেন। মানে ছোটবেলা থেকেই লেখালেখির ব্যাপারটা আপনাদের সেইভাবেই চর্চায় সেই এসে জন্য গেছে। আসলে, সেই জন্য আমাদের কারোর কাছে আমরা কিন্তু কেউ জানতাম না যে লেখক হিসেবে আমাদের একটা পরিচিতি হবে, কিংবা আমরা লেখক হব। হুমায়ুন আহমেদ এত বড় লেখক হবে সেটাও আমরা জানতাম না। ছোট বাচ্চারা আমার লেখালেখি পড়বে আমি সেটাও জানতাম না। কিন্তু আমরা জানতাম লেখা খুব সোজা, সবার গিয়ে লিখতে হবে, লিখতে না, কাজে ছোটবেলা থেকে আমরা লিখে যাচ্ছি। মানে আপনাদের দুই ভাইয়ের লেখা পড়লেই সবচেয়ে বেশি যেটা পাঠকের মনে হয় যে লেখা এত সোজা, এই লেখা তো আমিও লিখে ফেলতে পারি। সেটা সত্যি কথা, কিন্তু এইটাই হচ্ছে যে কেউ লেখা লিখতে পারে, just লিখলেই হলো, কাগজ দরকার, কলম দরকার। মানে মানুষের মনের ভাব এত সহজে প্রকাশ করা যায় যে সেটা। তবে মানে আমার মনে হয় যে তার সাথে আরো একটা জিনিস একটু যুক্ত করতে হয়, মানে লেখা কেউ যদি লিখতে চায় তাকে কিন্তু পড়তে হয় অনেক বই। অনেক বই যখন পড়ে তখন কিন্তু বিভিন্ন লেখকের যে লেখার স্টাইল আছে, কিভাবে কি করছেন, সেটা আমি ঠিক কিভাবে হয় জানি না, মানুষের মস্তিষ্ক খুব মানে অন্যরকম একটা ব্যাপার, কিন্তু তার একটা ইনফ্লুয়েন্স পড়ে আসলে। কাজে আমি জানি যে পৃথিবীতে যারাই নাকি ভালো লিখতে পারে তারা সবাই কিন্তু প্রচুর বই পড়েছে আসলে। ওইটা পড়ার কারণে তার ভিতরে কোনো একটা কিছু ঘটে যায়, যে কারণে তারা লিখতে পারে আসলে।
কাজেই তাই না, কাজেই নাও। আর সেটা ছিল আমাদের বাসা ভর্তি ছিল বই। জন্মের পর থেকে দেখে যাচ্ছি বাসায় শুধু বই আর বই আর বই। কাজে সবাই আমরা বই পড়ছি। অনেক সময় আজকালকার ছেলে মেয়েদেরকে দেখি বাবা মা বই পড়তে দেয় না, যে পাঠ্য বই ছাড়া বই পড়তে পারবে না। আমার যে কি কষ্ট লাগে শুনলে, যে এটা কি হলো, এটা কি ব্যাপার নাকি একটা। কখনো আমি শুনি নাই একটা ছেলে কিংবা মেয়ে বই পড়ে তার লেখাপড়ার ক্ষতি হয়েছে। এটা সম্ভবই না, এটা অসম্ভব একটা ব্যাপার, তাই না? এবং এই যে ছোটদের বই, এটা বড়দের বই, এটা পড়া যাবে না, এটা পড়া যাবে, কিচ্ছু নাই। আমরা ছোটবেলা থেকে এটা মোটা মোটা বই করে দিয়ে কিনলাম, ছোট ছোট বাচ্চা আমরা বসে বসে পড়ছি। যাবে এই হুমায়ুন আহমেদের কথা যখন এসে গেল, আপনার বড় ভাই আমাদের প্রিয় লেখক হুমায়ুন আহমেদ, তো হুমায়ুন ভাইয়ের সাথে আপনার তো অনেক অনেক স্মৃতি আছে, ছোটবেলার কিছু সুখের স্মৃতি আমরা যদি শুনি। সুখের স্মৃতি হচ্ছে কি, সে খুব ছোটবেলা, মানে সে আমার বই পড়া শিখেছি আমরা তার কাছ থেকে আসলে। সে এত ছোট, আমরা যখন সিলেটে থাকি তখন আমাদের বাসার যত বই সব পড়া হয়ে গেছে, তখন সে যেত ইয়ে থেকে, লাইব্রেরি থেকে বই আনতে। ছোট মানুষ হেঁটে হেঁটে বই যাচ্ছে, মাঝে মাঝে সে আমাকে নিয়ে যেত, আমি তার পিছনে পিছনে হেঁটে হেঁটে যাচ্ছি। সে বই নিত, মানে আমার জন্য একটা বই নিত, নিয়ে এসে সে বাসায় আসতাম, সে বই পড়তাম, তাই না? কাজেই এই বই পড়ার ব্যাপারটা আমরা আসলে তার কাছে শিখেছি। সে সে ধরেন খুব সুন্দর ছবি আঁকতে পারতো। আর কেউ, মানুষজন সবাই সেটা জানে না, এত সুন্দর। একদিন স্কুল থেকে বাসায় এসে দেখি যে সে তার নিজের একটা পোর্ট্রেট করে রেখেছে পেন্সিল দিয়ে, এত সুন্দর দেখে আমরা একদম অবাক হয়ে গেলাম যে অবিকল তার চেহারাটা ফুটিয়ে রেখেছে, এত সুন্দর করে ছবি কেমন করে আঁকলো। সে খুব সুন্দর ম্যাজিক দেখাতে পারতো। Alright? সেটাও অনেক মানুষ জানে না, আমরা জানি, কারণ ম্যাজিক নিয়ে তার একটা শখ ছিল। সে সব সময় নতুন ম্যাজিক পেলে সেটা প্র্যাকটিস করতো। মানে একটা ম্যাজিক হাত দিয়ে লুকিয়ে ফেলে আবার বের করে নিয়ে আসা, এই জিনিসগুলি হবে। আমাদের জুয়েলাইসের সঙ্গে তার একটা বন্ধুত্ব ছিল, তার কাছেও আমি শুনেছি যে তার ম্যাজিক দেখানো ছিল। আর সে খুব সুন্দর, মানে গান নিজে গাইতে না পারলেও সুন্দর গান লিখেছে, সে অনেক চমৎকারভাবে গান লিখেছে। আর ছোট থাকতে সে আমাদেরকে নিয়ে সে ইয়ে করতো, নাটক করতো। Alright? কাজে যে পরিচালনার যে ব্যাপারটা, একদম ছোট থাকতেই একটা নাটক, রবীন্দ্রনাথের কোনো একটা নাটক কিংবা কোনো একটা নাটক সে ডিরেকশন দিচ্ছে, আমরা সব অভিনয় করতেছি বাসার মধ্যে। বাসা। বিশেষ করে এটা হতো ঈদের দিন রাত্রেবেলা, কারণ আমরা যখন ছোট ছিলাম, ঈদ শেষ হয়ে গেলে তো আমাদের সব মন খারাপ যে ঈদ শেষ হয়ে গেল, তাই না? আবার কবে ঈদ আসবে। কাজে তার কারণে আমাদের সেই দুঃখটা কমতো, কারণ ঈদের দিন রাত্রেবেলা আমাদের সেই নাটক, বিচিত্রানুষ্ঠান, গান, কবিতা আবৃত্তি, ম্যাজিক, বিশাল অনুষ্ঠান বাসার বারান্দার মাঝে স্টেজ করা হতো। কাউকে দর্শকের কাউকে বলা হয় নাই, কিন্তু দেখতে দেখতে এলাকার ছেলে পিলে মানুষজন মিলে বিশাল একটা মানে হয়ে যেত, নিজেরা নিজেরা করতাম। তো সে করতো, এবং আরেকটা জিনিস সে পারতো যেটা নাকি কেউই জানে না, সেটা হচ্ছে সে অভিনয় করতে পারতো। সে কিন্তু যখন স্কুলে ছিল সে খুব সুন্দর অভিনয় করতো। রবীন্দ্রনাথের একটা নাটক আছে, মনে হয় মুকুট নাম নাটকটার, সেখানে ছোট রাজপুত্রের ভূমিকায় সে প্রথম অভিনয় করেছিল। তারপরে স্কুল কলেজে সে খুব সুন্দর অভিনয় করতে পারতো, সেটা অবশ্য কেউ আর জানে না যে সে অভিনয় করতে পারতো। কাজেই মানে আমি কি বলবো, যেহেতু আমার নিজের পরিবারের মানুষ, তাকে আমরা দেখে দেখে বড় হয়েছি, কাজে কখনোই আলাদাভাবে কিছু মনে হয় নাই। কিন্তু এখন যখন আমি বসে চিন্তা করি যে একজন মানুষ এত কিছু করতে পারে, এত ক্রিয়েটিভ মানুষ, তখন আমার কাছে অবাক হয়, তাই তো। সে তো, এটা খুব একটা অস্বাভাবিক ঘটনা। এবং কোনো লেখক বা শিল্পী যে এত পপুলার হতে পারে, এটা তো বোঝা গেছে তার মৃত্যুর পর। মানে সেটাই এটা সেটাই তো আমি কল্পনাতীত। আমি আমি জানতাম সে খুব মানে জনপ্রিয়। তার জনপ্রিয়তার একটা কথা আমি বলি। একদিন আমি আমার ক্যাম্পাসে সিলেটে আমি হাঁটছি যাচ্ছি, হঠাৎ করে একজন লোক এসে আমার সামনে এসে হাজির হলো। এই যে বলে, আমি একটু চোখ তার বড়, আমাকে দেখে সে একদম আপ্লুত, যে আমি অনেক খবর পেয়েছি আপনি এখানে আসছেন, আপনি সেজন্য আমি অনেক খুঁজে খুঁজে আপনার কাছে আসছি। মানে তো শুনে আমি খুব খুশি হলাম, একজন মানুষ খুঁজে খুঁজে আমার কাছে আসছে। তো সে কিছুক্ষণ আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলে বললো, আমি কি আপনার হাতটা একটু ধরতে পারি? আমি আমার হাতটা তার দিকে বাড়িয়ে দিলাম। তিনি হাতটা নিয়ে এসে নিজের বুকের মাঝে চেপে ধরলেন, ধরে বললেন, আহারে, হুমায়ুন আহমেদের আপন ভাইয়ের হাত। তো এইভাবে সে ফিল করে যে হুমায়ুন আহমেদকে সে পায় নাই, কিন্তু তার আপন ভাইয়ের হাতটা পেয়ে সে তার বুকের মাঝে জড়িয়ে ধরেছে, তাই না? তখন আমি বুঝতে পারলাম যে আসলে সেই মানুষটা সে কত জনপ্রিয় ছিল। তার মানে সে জীবনে নিজের জীবনকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করেছে। পৃথিবীর অনেক ক্রিয়েটিভ মানুষ এগুলো করে, এবং তার ফল সবসময় যে ভালো হয়েছে তা না। অনেক দুঃখ কষ্টের ভিতর দিয়ে গিয়েছে, অনেক কিছু ঘাত প্রতিঘাতের ভিতর থেকে গিয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভালোবাসা কিন্তু তার জন্য কমেনি। কমেনি কমেনি কখনো। আমি 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 তারটা যে তার লেখালেখি নিয়ে আমি যে কথাটা আমি সবসময় অনুভব করি, সেটা হচ্ছে গিয়ে সবারই ধারণা যে সাহিত্য জিনিসটা বুঝি খুব বোদ্ধা কিছু মানুষের জন্য, তারাই শুধু সেটা পড়বে, তারাই এনজয় করবে, তারাই উপভোগ করবে, অন্যরা করবে না। তারা ম্যাগাজিন পড়বে, তারা ছোটখাটো কাজ করবে। সাহিত্য জিনিসটা খুব মানে এলিট একটা গ্রুপের জন্য আলাদা করে রাখা আছে, এটা সাধারণ মানুষের জন্য না। সে এসে এটা ভেঙে দিয়েছে। সে বলেছে যে না, একদম সাধারণ মানুষ, স্কুলের বাচ্চা, কলেজের ছেলে, ইউনিভার্সিটির মেয়ে, সবাই সাহিত্য পড়তে পারবে, এবং এটা মানে কি বলবো, মানে ছেলে মানুষই কিংবা
ওই ধরনের জিনিস না, সত্যিকারের সাহিত্য তারা এনজয় করতে পারবে। সে এই ট্রেন্ডটা সে দেখিয়ে দিয়েছে। আমার মনে আছে হুমায়ুন মারা যাওয়ার পরে আমার মাকে নিয়ে গেছিলাম আমার বাসায়। খুব মন খারাপ, মায়ের সবসময় থাকে মন খারাপে বসে থাকেন। আমরা 6 ভাই বোন। তো তো যখন আমার হুমায়ুন আহমেদের জন্ম হয় তখন আমার মায়ের টাইফয়েড হয়েছিল। কাজেই একদম তখন তো টাইফয়েডের অসুখ ছিল না, তো উনি বাঁচবেন কেউ আশা করে নাই। কাজেই হুমায়ুন আহমেদকে বড় করেছেন কিন্তু আমার নানি প্রথম 1-2 বছর। দীর্ঘদিন ভোগার পরে শেষ পর্যন্ত আমার মায়ের স্মৃতি ফেরত আসছে। উনি তখন বললেন যে এই কেউ একটা আয়না এনে দাও, দেখি কেউ ওনার কাছে আয়না আনে না, কারণ ওনার চেহারাটা বিদঘুট হয়ে গেছে। তো শেষ পর্যন্ত একটা আয়না দেওয়া হলো, অবাক হয়ে নিজের দিকে তাকিয়ে থাকলেন। তাই না, দেখে চেনা যায় না, দাঁতগুলি নাকি কালো, চুলগুলি নাকি কিরকম ডাইনির মতন, পেতনি বুড়ির মতন। তখন হঠাৎ করে খেয়াল করেন ছোট বাচ্চা ঘোরাঘুরি করে, তো বাচ্চাটাকে এই বাচ্চাটাকে, তো সবাই বলে এটা তো তোমার ছেলে। তাই না, কাছে আসে না, বাচ্চা দূর থেকে তাকিয়ে দেখে, তারপর আস্তে আস্তে বাচ্চাটা কাছে আসলো। তাই না, সেজন্য হুমায়ুন আহমেদের জন্য তার কিন্তু খুব মানে ভালোবাসাটা অন্যরকম। তো আমার যারা বোন আছে তারা সবসময় মাকে ঠাট্টা করতো যে তোমার তো 6 ছেলে মেয়ে, তোমার হুমায়ুন আহমেদের জন্য তোমার ভালোবাসা হচ্ছে 95%, আর বাকি 5% আমরা সবাই 1% করি। বুঝছে, কথাটা ঠাট্টা করে বলে, কিন্তু এর মাঝে কিন্তু ইয়ে আছে, ট্রুথ আছে। কাজে হুমায়ুন আহমেদ যখন মারা গিয়েছেন, কাজে আমার মা খুব কষ্ট পেয়েছেন আসলে। জাফর ভাই, একটু অন্যদিকে আসি, একেবারেই ব্যক্তিগত কিছু স্মৃতিচারণ করি। আমরা জানি ইয়াসমিন ভাবির কথা, আমরা সবাই জানি আপনার অবিচ্ছেদ্য অংশ যদি বলা যায়। তা আপনার প্রথম প্রেম কি ইয়াসমিন ভাবি? আমি বলি মানে মানুষের যখন প্রেমের যে বয়সটা যে সময় হয়, ইউনিভার্সিটি যখন পড়ে টরে যাচ্ছে, সেটা হচ্ছে প্রেমের বয়স এটাতে। তো সেই সময়টা আমাদের মানে পারিবারিকভাবে আমরা খুব কঠিন একটা সময় ছিলাম। মানে আজকালকার জেনারেশন ওরা শুনলে হয়তো বিশ্বাসও করবে না যে দুপুরবেলা খেয়েছি, রাত্রে কি খাবো আমরা কেউ জানি না। এরকম সময় গিয়েছে আমাদের, মানে এত কঠিন সময়। আমি মানে বেঁচে থাকার জন্য সংগ্রাম, মানে কি বলে, কি দুরূহ সংগ্রাম। টিউশনি করছি, আবার লোকজনকে বলতে লজ্জা লাগে যে টিউশনি করছি, গোপনে টিউশনি করি। তাই না, আমি কার্টুন আঁকি পত্রপত্রিকায়, সেখান থেকে পয়সা কামাই করার চেষ্টা করি, কোনোভাবে টিকে আছি। তো ওই সময়টাতে এত মানে বাস্তবতার এত ভয়ঙ্কর একটা চাপ। ইউনিভার্সিটি পড়ি, কত ফুটফুটে মেয়েরা চারপাশে আছে, ক্লাসের ছাত্রীরা আছে পাশে আছে, আমি আবার নানা ধরনের কাজকর্ম করি, কাজে সবার সাথেই সম্পর্ক আছে। কাজেই ওটা হচ্ছে গিয়ে প্রেমে পড়ার একটা আইডিয়াল একটা বয়স। কিন্তু আমি কিন্তু তখন পড়ি নাই, কারণ আমি জানি যে এই বিলাসিতা এখন আমার জন্য না আসলে। তাই না, কাজে কেউ শুনলে হয়তো বলবো যে মানুষটা কীরকম। কিন্তু আসলে এটা সত্যি কথা, আমি একদম আমার সমস্ত রকম ওই শাট আপ করে রেখেছিলাম, আমার যত রকম আবেগ অনুভূতি। আমি জানি যে এই কঠিন দুঃসময়ে একটা মেয়েকে নিয়ে প্রেমে পড়া কিংবা ভালোবাসায় পড়ার মতন পরিবেশ আমার নাই। তারপর যখন ইয়াসমিন আমার ক্লাসে পড়তো, তাই না, সে, আমি ছিলাম অত্যন্ত হতদরিদ্র পরিবারের একটা মানুষ, যে নাকি যুদ্ধ করে সংগ্রাম করে টিকে আছি। আর ঠিক তার উল্টা ছিল ইয়াসমিন। সে তার খুবই মানে অ্যাফ্লুয়েন্ট একটা ফ্যামিলির মেয়ে, এবং সে তার জীবনের বেশিরভাগ সময় সে দেশের বাইরে কাটিয়েছে, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে, খুব ভালো বাংলা জানে না, বলতেও পারে না। তাই তার সঙ্গে আমার সম্পর্ক হওয়ার কোনো রকম সুযোগই নেই। কিন্তু ভালো আমার ক্লাসে পড়ে। তাই কিভাবে হলো মানে? তারপরে যখন নাকি আমরা পিএইচডি করতে যে সময় আমরা গেলাম আমেরিকাতে, সেখানে গিয়ে আমি যেখানে গেলাম সেখানে আমি হচ্ছে একমাত্র বাংলাদেশের ছেলে, আর কেউ নাই। সেই একই বছর ইয়াসমিনও গিয়েছে পিএইচডি করতে একটা ইউনিভার্সিটিতে, এবং আমার আরেকজন বন্ধু সেও গিয়েছে। তো আমি তাদের সবাইকে বোঝালাম এখানে বাংলাদেশের কেউ নাই, তোমরা এক কাজ করো, তোমরা সবাই এখানে চলে আসো, তাহলে আমরা সবাই মিলে এখানে এক জায়গায় এক ইউনিভার্সিটি থাকবো। তো তারা আমার কথা বিশ্বাস করে তারা তিনজনই সেখানে অ্যাপ্লাই করলো। সেই ছেলেটির হয় না, কিন্তু ইয়াসমিন এখানে অ্যাডমিশন হয়ে গেল। তারপর সেখান থেকে আপনার ষড়যন্ত্র শুরু। আমার ষড়যন্ত্র সেখান থেকে শুরু বলা যেতে পারে। তাই না, তারপরে যখন নাকি আসলো একটা পুরো ইউনিভার্সিটিতে প্রায় 30-40 হাজার ছাত্রছাত্রী, মানে শুধুমাত্র দুজন বাংলাদেশের, বাঙালি আরো ছিল হয়তো পশ্চিমবাংলার, তাদের সঙ্গে এক ধরনের সম্পর্ক ছিল, কিন্তু বাংলাদেশের দুজনেই তখন আর এটা হয়তো কি ভবিতব্য, হয়তো ভাগ্যের কপালে লিখনো ছিল। তাই না, তখন আস্তে আস্তে তার সঙ্গে পরিচয় হলো। তো মজার ব্যাপার হচ্ছে গিয়ে, সে যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আমি তখন হাত দেখি। এখন কিন্তু আমি হাত দেখতে পারি না, কেউ যদি মনে করেন হাতটা একটু দেখে দেন, আমি কিন্তু পারি না। কিন্তু যখন জ্যোতিষী হিসাবে আমার একটা নাম হয়ে গেল, তখন এই বিশ্ববিদ্যালয়ের সব ছেলে মেয়ে আমাকে হাত দেখাতে আসে, মেয়েদের বেশি আগ্রহ। তো এতই আসতে শুরু করলো যে তখন আমি বললাম যে না, আমার একটা ফি দিতে হবে। ফিটা কি, আমার 1 প্যাকেট গোল্ড ফ্লেক্স সিগারেট। তখন আমি সিগারেট খেতাম। তো তার সিগারেট নিয়ে তার হাত দেখাতে আসতো। তখন ইয়াসমিনও একদিন হাত দেখাতে আসলো। তখন তার হাত দেখে বললাম, তোমার খুব একজন বড়লোক মানুষের সঙ্গে তোমার বিয়ে হবে।
তো আমি তো টের পাই না, সে সেটা মনে রেখেছে। তো ওখানে তাই না, আমি তার থেকে কিছু টাকা পয়সা ধার করেছিলাম আমেরিকা থাকতে। তারপরে যখন বিয়ে করতে দেশে এসে, কাজে আমার যে টাকা ফাইন্যান্সিয়াল অবস্থা যে খুব খারাপ, সেটা আমার মানে ইয়াসমিন থেকে ভালো আর কেউ জানে না পৃথিবীতে। তো যখন বিয়ে হয়েছে, মানে বিয়ের রাতে, বাসর রাতে কত রকম রোমান্টিক কথাবার্তা হয় স্বামী স্ত্রীতে, মানে কেউ শুনলে এটা বিশ্বাস করবে কিনা আমি জানি না। কিন্তু বিয়ের রাতে ইয়াসমিনের প্রথম কথাটা ছিল, কি সাহেব, আপনারা বলছিলেন খুব বড় লোকের সঙ্গে বিয়ে হবে, আমার কার সঙ্গে বিয়ে হলো? আমি তখন বললাম যে, বড় লোক মানে কি শুধু টাকা পয়সা দিয়ে বড় লোক? মানুষ শুধু হৃদয় দিয়ে বড় লোক হয়। কিন্তু আমার সেই যুক্তি ধূপে টিকে নাই, তাই না? তো যাই হোক, তারপরে দীর্ঘদিন আমার অনেক দুঃখ কষ্টে ইয়াসমিন আছে, তাই না? আমার মনে হয় যে আমার জীবনে সে একটা খুব বড় ভূমিকা রেখেছে। আমাদের যে 2 ছেলে মেয়ে, তাদেরকে সে মানুষ করেছে, এবং আমার মানে তাদেরকে মানুষ করার জন্য সে কিন্তু অনেক বড় স্যাক্রিফাইস করেছে। সে তো বটেই, আমি সব যখন দিক আমি থেকে। যখন আমেরিকাতে ছিলাম, আমি কাজ করেছি, আমি মানে ক্যালটেকে কাজ করেছি, আমি বেল করে কাজ করেছি, সে কিন্তু বাচ্চা মানুষ করেছে। কাজে যখন নাকি আমাদের রিয়েল লাইফ আমরা শুরু করেছি, তখন সে কিন্তু অনেক পিছন থেকে শুরু করেছে। দুজন আমি একসঙ্গে ছিলাম, কিন্তু আমি অনেক সামনের থেকে শুরু করেছি, কিন্তু বাচ্চাদেরকে মানুষ করার জন্য সে অনেক পিছন থেকে শুরু করেছে। আমার মানে সবসময় আমার মনে এটা নিয়ে একটু কষ্ট আছে, দুঃখ আছে, কিন্তু এখন কিন্তু সে আমাকে সামনে এগিয়ে চলে গেছে। না, সে তো বটেই। আমরা যারা আপনাকে জানি তারা তো জানি যে ভাবি কতটা, মানে আপনার জীবনে কতটা। ছেলে মেয়েদের কথা যদি একটু শুনতে চাই। আমার একটা ছেলে আর একটা মেয়ে। আমার ছেলে সেই প্রায় জন্মের, যখন নাকি সে প্রথম কথা বলতে শুরু করেছে, তখনই আমি বুঝতে পেরেছি যে সে আসলে পদার্থবিজ্ঞান কিংবা ফিজিক্স ছাড়া আর অন্য কিছু সে পড়তে পারবে না। সেই আমার সেই মানে যেটা আমি অনুমান করেছিলাম সেটা সত্যি। সে পদার্থবিজ্ঞানে সে পিএইচডি করেছে, এমআইটি থেকে সে পিএইচডি করেছে থিওরিটিক্যাল ফিজিক্সে, এবং সে এখন পোস্টডক করছে। তো আমিও ফিজিক্সের, ইয়াসমিনও ফিজিক্সের। কাজে আমার কাছে খুব অবাক লাগে যে একটা ছোট একটা ছেলে ছিল, তাকে কোলে করে আমরা মানুষ করেছি, এখন সে এত পদার্থবিজ্ঞান জানে যে আমার যখনই কোনো কিছু কনফিউশন হয়, আমি তাকে জিজ্ঞেস করি এটা কিভাবে হলো, সে আমাকে বুঝিয়ে দেয়। এবং আমার এখন অনেক কিছু কনফিউশন আছে, আমি অপেক্ষা করছি, তাই না? সে তার সঙ্গে দেখা হবে, তখন আমি তাকে এগুলো জিজ্ঞেস করব। আর আমার মেয়ে, সে এখন রাইট নাও সে সাইকোলজিতে সে পিএইচডি করছে। তো সে কিন্তু দেশে অনেক সময় কাটিয়েছে, এবং সে যখন আমেরিকাতে ছিল তখন সে অনেক ভলান্টারি কাজ করত। তার একটা ভলান্টারি কাজ হচ্ছে কি, যারা সুইসাইড করতে যায় আমেরিকাতে, তারা কিন্তু একটা নাম্বার আছে, ওখানে ফোন করলে তাদেরকে সাহায্য করে। সে ওইখানে কাজ করতো ভলান্টারি হিসাবে। তার মানে অনেক মানুষ ফোন করতো সুইসাইড করতে যাচ্ছে, খুব মানসিকভাবে ডিপ্রেসড, সে ওদের সঙ্গে ফোনে কথা বলে ওদেরকে মানে এমনভাবে প্রস্তুত করতো যেন তারা সুইসাইড না করে তারা যেন বেঁচে আসে। তো ওইটা করে করে তার ভিতরে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশে আমরা এটা করি না কেন। এবং সে এসে, আপনি শুনে খুশি হবেন, সে সেখানে 1 বছর থেকে সে একটা অর্গানাইজেশন দাঁড়া করিয়েছে, এটার নাম হচ্ছে গিয়ে কান পেতে রুই। এবং সেখানে অনেক ভলান্টিয়ার ওর সঙ্গে কাজ করে, এবং একটা নাম্বার আছে, এবং আস্তে আস্তে সে পরিচিতি হচ্ছে সেখানে। আমাদের বাংলাদেশের কোনো মানুষজন যদি খুব ডিপ্রেস থাকে, সুইসাইডাল হয়, মানসিকভাবে ভেঙে পড়ছে, তারা কিন্তু সেখানে ফোন করে তারা কিন্তু সাহায্য নিতে পারে, তাই না? কাজে সেইটা করেছে, এবং মানে দুটো ব্যাপারে আমি দেখে খুব ইমপ্রেসড যে সে এটা মানে সে যেহেতু বাংলাদেশে তার জীবনের বড় সময়টা কাটায় নাই, যখন নাকি গ্রো করে তখন সে কাটিয়েছে দেশের বাইরে, কিন্তু এই দেশের ছেলে মেয়েদের সঙ্গে মিশিয়ে তাদের সঙ্গে একত্রে বড় হয়ে ওই কাজটা সে খুব সুন্দরভাবে করেছে। এবং তার অনেক প্রায় 50 জন মতন ভলেন্টিয়ার আছে যারা নাকি কাজটা করে। যারা শেষ বেলায় আপনি কি আমাদের ইয়াং জেনারেশনের জন্য আপনি কি বলবেন সবকিছু মিলিয়ে? না, প্রথমত ধরে নাই না, আমি খুবই আশাবাদী এই তরুণ প্রজন্মকে নিয়ে। যেমন মানে আমরা তো ধরেন মুক্তিযুদ্ধের প্রজন্ম, আমরা তো মুক্তিযুদ্ধটাকে দেখেছি, মানে কি পরিমাণ আত্মত্যাগ করেছে মানুষ, কি পরিমাণ কষ্ট করেছে, কি পরিমাণ বীরত্ব দেখিয়েছে, দেখে একটা দেশটাকে মানে নিয়ে এসেছে, আমরা তো সেটা দেখেছি। কাজে মুক্তিযুদ্ধের জন্য আমাদের খুব বুকের ভিতরে একটা অন্য ধরনের একটা ভালোবাসা আছে। এবং যারা নাকি এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, মানে দেশদ্রোহিতা করেছে, যুদ্ধাপরাধী যারা, তাদের জন্য একটা মানে কি বলবো, একদম অন্য ধরনের একটা বিতৃষ্ণা, এক ধরনের ঘৃণা আমাদের ভিতরে কাজ করে। তো আমার সবসময় একটা ধারণা ছিল যে যারা নতুন জেনারেশন, তারা তো আর আমাদের মতন ওটা দেখে নাই, কাজে ওরা হয়তো সেটাকে সেভাবে অত অনুভব করে না, সেজন্য আমি তাদের খুব একটা দোষও দেই না। তারা এখন মানে সেই আগেকার সেই গরিব বাংলাদেশ নাই, তারা একটা এফ্লুয়েন্ট বাংলাদেশে থাকে। তাদের সবার মোবাইল টেলিফোন আছে, তাদের সবার স্মার্টফোন আছে, তাদের সবার ফেসবুক অ্যাকাউন্ট আছে, তারা সেখানে আনন্দ করে, তারা গান শুনে, তারা ব্যান্ড সঙ্গীত শুনে, তাই না? নানা কিছু আছে তাদের বিনোদনে, তাদের জীবনে অনেক কিছু আছে। কাজেই সেই জীবনে যদি মুক্তিযুদ্ধের জন্য স্থান না থাকে,
ঠিক আছে আমি সেটা মেনে নেব। তারা হয়তো দেশটাকে অন্যভাবে ভালোবাসবে, আমরা যেভাবে না, তারা হয়তো অন্যভাবে ভালোবাসবে। কিন্তু আমি খুব মানে অবাক হয়েছিলাম যখন আমি দেখেছিলাম যে সেই যখন যুদ্ধাপরাধীর বিচারের দাবিতে, তাই না, শাহবাগে যে একটা আন্দোলন শুরু হয়েছিল এবং সেখানে একজন দুজন না লক্ষ লক্ষ ছেলে মেয়ে এসে জড়ো হয়েছিল। আমার কাছে এত অবাক লেগেছে এবং আমি এত আনন্দ পেয়েছিলাম যে আমি মানে তখন নিজেকে বলেছি যে আমি আওয়াজ রং, আমি জানতাম না যে আমাদের এই নতুন জেনারেশন আসলে দেশটাকে ঠিক আমাদের মতন কি আমাদের থেকেও তীব্রভাবে ভালোবাসে। তো ওটা জানার পর থেকে আসলে আমি এই দেশকে নিয়ে আমার আর কোনো অভিযোগ নেই, তরুণদের বিরুদ্ধে আমার আর কোনো অভিযোগ নাই। আমি জানি তারা ঠিক আছে, তারা আবার যখন সময় হবে তখন আবার তারা নেমে আসবে, তাই না? কাজেই একটা প্রমাণ তারা দেখিয়ে দিয়েছে, এই দেখো আমরা আছি। কাজে আবার যখন প্রয়োজন হবে তারা আবার সেই প্রমাণটা দেখিয়ে দিবে। অলরাইট, কাজেই এবং আমি তো পড়াই, কাজে আমি জানি ওদের শেখার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে। নতুন জেনারেশনকে আমার ছাত্র মানুষের সঙ্গে কাজ করি, আমি তাকে বলি তুমি এটা করো, তাই না? ওরা দেখতে দেখতে আমি যেটা চাই তার থেকে বেশি কাজ করতে পারে। ছোট ছেলেমেয়েরা আছে, আমি তাদেরকে দেখি। কাজেই এই তরুণ প্রজন্মকে আমি তাদেরকে কি বলবো, আমি শুধু তাদেরকে একটা কথাই বলি, দেশটাকে ভালোবাসো। ধন্যবাদ জাভেদ ভাই, অসংখ্য ধন্যবাদ। আশা করি তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ নিশ্চয়ই গড়ে তুলবে। প্রিয় দর্শক, এখানেই শেষ করছি আজকের ঈদের বিশেষ সম্পাদকীয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।